হ্যালো সকলকে, আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, ক্লাস 9 তোমাদের আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা, এবং তার আগে আমরা চেষ্টা করব যে সমস্ত কঠিন টপিকগুলো আছে বা ইম্পর্টেন্ট ও কনসেপচুয়াল টপিকগুলো আছে সেগুলোকে মোটামুটি কভার করে নেওয়ার, ঠিক আছে। তার মধ্যেই আমরা আগের দুটো ভিডিওতে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং অনাক্রম্যতন্ত্রের পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েছিলাম। তোমাদের সকলেরই ভালো লেগেছিল ভিডিওগুলো, যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। ঠিক সেই রকমই তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলে রেচনতন্ত্রের কথা, এবং আমিও দেখলাম এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকের এই টপিক নিয়ে সমস্যা থাকে। তাই আজকের ভিডিওতে আমরা মেনলি মানবদেহের রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? রেচনতন্ত্রের গঠন, রেচনতন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে আমাদের বৃক্ক মূত্র উৎপাদন করে, এবং তার যে গঠনগত একক অর্থাৎ নেফ্রন, যেটা তোমাদের 5 নম্বরের প্রশ্নে প্রায়ই পড়ে, নেফ্রন কিভাবে কাজ করে, নেফ্রনের গঠন কীরকম, সেই পুরো জিনিসটা আমরা আজকে খুব ভালোভাবে আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে পুরো কনসেপ্ট বোঝার জন্য, ঠিক আছে? তো বেশি দেরি করব না, চলো শুরু করি। তো দেখো, রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম মানবদেহের অন্যান্য তন্ত্রের মতনই একটি তন্ত্র। আমাদের যেমন শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, জননতন্ত্র, ঠিক সেই রকমই রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র কি, বা রেচন পদার্থটাই বা কি? তো দেখো, প্রত্যেকটা জীব, প্রত্যেকের সজীব কোষে বিভিন্ন রকমের বিপাক ক্রিয়া চলছে, তথা নানান রকমের রাসায়নিক বিক্রিয়া চলছে, যার মাধ্যমে ওই কোষটা তার কার্য সম্পাদন করছে। তাহলে প্রতিটা কোষ যে বেঁচে আছে তার ওই কেমিক্যাল রিয়াকশনগুলোর মাধ্যমে, তার ওই বিপাক ক্রিয়াগুলোর মাধ্যমে। এই বিক্রিয়াগুলো ছাড়া না কোষ বাঁচবে, না আর একটা জীব সম্ভব। তো যখনই কোনো কোষে এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়া চলবে, যেমন আমাদের প্রত্যেকটা জীবের কোষেই শ্বসন বা রেসপিরেশন অর্থাৎ এটিপি তৈরি, এনার্জি তৈরি, এটা তো পৃথিবীর সমস্ত জীবের কোষেই সংঘটিত হয়। ঠিক এই রকমই আরও হাজার রকমের প্রসেস আছে। যখনই এই রকমের বিপাক ক্রিয়ার প্রসেস ঘটবে, তখনই বিভিন্ন রকমের উপজাত দ্রব্য তৈরি হবে, বাই প্রোডাক্ট তৈরি হবে, যার মধ্যে কিছু কিছু হবে ক্ষতিকারক। অর্থাৎ উপজাত দ্রব্য মানে কি, ধরো আমি এ থেকে সি বানাতে চাইছি, এবং এ থেকে সি বানাতে গিয়ে আমার বিও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি বানাবো তো সি, ওটা আমার মেন প্রোডাক্ট, কিন্তু সেটা করতে গিয়ে তার যে প্রসেসটা, সেখানে আমার বি তৈরি হচ্ছে। তাহলে বিটাকে আমি বলবো উপজাত দ্রব্য। ঠিক সেরকমই কোষের ভিতরে যত বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াগুলোতে মেন প্রোডাক্ট যেটা তৈরি করতে চাইছি, সেটার সাথে সাথে বিভিন্ন রকমের উপজাত বস্তুও তৈরি হয়, যাদের মধ্যে অনেক ক্ষতিকারক ও বিষাক্ত উপজাত বস্তুও থাকে। তাহলে যদি এই সমস্ত ক্ষতিকারক পদার্থগুলিকে কোষের ভেতরেই রেখে দেওয়া হয়, তাহলে সেগুলো কোষের ক্ষতি করবে এবং কোষের ভিতরে জমতে থাকবে, এবং এক সময় পর কোষটা আর কাজ করতে পারবে না, কোষটা মরে যাবে। তো সেই জন্যই কোষ যেমন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাতে যে দূষিত পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলোকে অনবরত কোষের বাইরেও বার করতে হবে, যাতে কোষ তার কার্যকলাপ সঠিকভাবে চালিয়ে যেতে পারে। এই যে দূষিত পদার্থগুলো, এই দূষিত পদার্থগুলোকে আমরা বলে থাকি রেচন, ঠিক আছে? রেচন পদার্থ। তো প্রত্যেকটা সজীব কোষেই রেচন পদার্থ উৎপন্ন হয়ে থাকে। ঠিক সেরকমই আমাদের মানবদেহেও প্রতিটা কোষে রেচন পদার্থ তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার। এবং যারা বহুকোষী জীব আছে, তাদের মধ্যে বেশিরভাগ জীবেরই রেচন পদার্থকে দেহের বাইরে ত্যাগ করার জন্য আলাদা করে একটা তন্ত্র থাকে, বা আলাদা করে একটা সিস্টেম থাকে, যেই তন্ত্রকে আমরা বলি রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। এখন আমরা যদি পার্টিকুলারলি মানবদেহের রেচনতন্ত্রের কথা বলি, মানবদেহের রেচনতন্ত্রের কথা বলি, তাহলে সেখানে কয়েকটা অঙ্গ নিয়ে গঠিত। আজকের ভিডিওতে আমরা মানবদেহের রেচন অঙ্গ নিয়েই শুধু কথা বলবো, উদ্ভিদের রেচন অঙ্গ আমরা এই ভিডিওতে আলোচনা করব না, ঠিক আছে? তো মানব দেহের প্রধান রেচন অঙ্গ হলো আমাদের বৃক্ক বা কিডনি, শুনেছো নিশ্চয়ই। তো বৃক্ক হলো সেই অঙ্গ যেগুলো আমাদের শরীরের রক্ত থেকে সমস্ত রেচন পদার্থকে ছেঁকে আলাদা করে মূত্র উৎপাদন করে, এবং মূত্রই হলো আমাদের প্রধান রেচিত বস্তু বলতে পারো। এবং আমাদের ওই যে রেচন পদার্থ, তার মূল রেচন হলো ইউরিয়া, তাই আমরা ইউরিকোটেলিক প্রাণী। এখানে আমি একটা বোনাস পয়েন্ট বলে রাখি, তোমাদের বইতে দেওয়া নেই, যেটা আমি বলছি। দেখো, যে সমস্ত প্রাণীদের মূল রেচন বস্তু অ্যামোনিয়া, তাদেরকে বলে অ্যামোনোটেলিক প্রাণী, তাদের বলে অ্যামনোটেলিক
অ্যামনোটেলিক প্রাণী। যে সমস্ত প্রাণীদের মূল রেচন পদার্থ ইউরিয়া, মানে রেচন পদার্থে সব থেকে বেশি ইউরিয়া থাকে, তারা হলো ইউরিওটেলিক প্রাণী। যেমন আমরা, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা এবং মানুষ হলো ইউরিওটেলিক, মানে এদের রেচন পদার্থের মূল সব থেকে বেশি যেটা থাকে সেটা ইউরিয়া। আর যে সমস্ত জীবেদের রেচন পদার্থের সব থেকে প্রধান যে উপাদানটা সেটা হলো ইউরিক অ্যাসিড, তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। টেলিক প্রাণী, ঠিক আছে, ইউরিকোটেলিক প্রাণী। অ্যামনোটেলিক প্রাণী বেশিরভাগ জলজ প্রাণী, যেমন অস্টিকথিস গোষ্ঠীর যত মাছ আছে সেই সমস্ত মাছ এবং বিভিন্ন ইনসেক্টস, যারা জলজ ইনসেক্টস তারা অ্যামনিওটেলিক। স্তন্যপায়ী এবং মানুষরা ইউরিওটেলিক, এবং ইউরিকোটেলিক মূলত সরীসৃপরা বেশি, যেমন টিকটিকি, গিরগিটি, এরা হলো ইউরিকোটেলিক, অর্থাৎ মূল রেচন বস্তু হলো ইউরিক অ্যাসিড। তো যাই হোক, এখন মানবদেহের রেচনতন্ত্রে ফিরে এসো। মানবদেহের রেচনতন্ত্রের মূল অঙ্গ বললাম বৃক্ক, তার সাথে সাথে আর কি আছে, মূত্রাশয় এবং মূত্রনালী। এই দুটোকে নিয়ে আমরা মূল মানবদেহের রেচনতন্ত্র বলতে পারি। এই সাইডে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো মানবদেহের রেচনতন্ত্রের গঠন, ঠিক আছে, ছবি। আমি আসছি গঠনে। এছাড়া এই রেচনতন্ত্র ছাড়া, অর্থাৎ বৃক্ক, মূত্রাশয় এবং মূত্রনালী, এটা বাদেও মানবদেহে বিভিন্ন আরও আনুষঙ্গিক রেচন অঙ্গ আছে বা গৌণ রেচন অঙ্গ আছে। যেমন ধরো যকৃৎ বা লিভার, সেটাও অনেকটা পরিমাণ রেচন ত্যাগ করে বা বাইরে বার করে শরীরে, ঠিক আছে। তারপরে ধরো আমাদের ত্বক দিয়ে ঘাম নিঃসরণ হয়, তো ঘামেতেও অনেক রেচন বস্তু থাকে। তবে হ্যাঁ, প্রধান রেচনতন্ত্র বা প্রধান রেচন অঙ্গ ওইগুলো গৌণ বা আনুষাঙ্গিক ওর সাথে সাথে, ঠিক আছে। তো আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করব। একটু আগেই কি বললাম, মানবদেহের রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো বৃক্ক বা কিডনি, তাই তো, বৃক্ক। তো এই যে বৃক্ক, এই বৃক্ক সম্বন্ধে আমরা যদি একটু দেখি যে বৃক্ক কোথায় অবস্থিত আমাদের শরীরে। তো দেখো, আমাদের এই যে বুকের পাঁজর বা পাঁজরা, এর ঠিক নিচেই কিডনি শুরু হয়ে যাচ্ছে, মানে পাঁজরের যে নিচের হাড়গুলো, ঠিক ওই জায়গাটা থেকে মোটামুটি কিডনি স্টার্ট হয়ে যাচ্ছে। এবং মেনলি আমাদের পেটের পিছনের সাইডে, আমাদের ঠিক এই দুটো জায়গায় কিডনি অবস্থিত, দু সাইডে, কিন্তু পেটে নয়, পেটের পিছন দিকে, ব্যাক সাইডে। অর্থাৎ কীরকম, ধরো আমাদের পাঁজরের নিচে যে পৌষ্টিক তন্ত্র আছে নিচে, মধ্যচ্ছদার নিচে, তো এই পৌষ্টিক তন্ত্রের যত অঙ্গ, অর্থাৎ ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পাকস্থলী, লিভার, এগুলো সব না একটা পাউচের মধ্যে আছে, একটা প্যাকেটের মধ্যে আছে। ওই পর্দাটার নাম হলো পেরিটোনিয়াল পর্দা, ঠিক আছে। আমাদের পেটে পেরিটোনিয়াল পর্দার ভেতরে ওই অঙ্গগুলো আছে। আর কিডনি আছে ঠিক ওই পেরিটোনিয়াল পর্দার পিছনের দিকে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, পাঁজরের ঠিক নিচে থেকে শুরু হচ্ছে, কিন্তু পেটের পেরিটোনিয়াল পর্দার পিছনের দিকে, ব্যাক সাইডে, দুপাশে দুটো কিডনি, ঠিক আছে। এটা হলো ওর অবস্থান। এটা কিরকম আকৃতির তোমরা জানো, বিন শেপ, তাই তো, BEAN, বিন শেপড, মানে কাইন্ড অফে বলতে পারো যে কড়াই বীজের আকৃতির মতো, তাই তো, যে কোনো লেগিউম বা কড়াই বীজের আকৃতির মতো। যে বিন বলেছে, ওই জন্য বিন শেপ মানে হলো যে কোনো কড়াইয়ের আকৃতি, বিন শেপ বলে, অর্থাৎ এই রকম আকৃতি বিশিষ্ট, তাই এটাকে বলে বিন শেপড, ঠিক আছে। এটা ওর আকার। তারপরে আমি যদি বলি কালার, এটা কীরকম কালারের হয়, একটু রেডিশ ব্রাউন কালারের হয়ে থাকে, লালচে বাদামি রঙের, ঠিক আছে। আমি বলতে পারি রেডিশ ব্রাউন কালারের বৃক্ক হয়ে থাকে। প্রায় একটা বৃক্ক প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়, দীর্ঘ হয় 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ হয়। এবং এই এক একটা কিডনির অ্যাভারেজ ওয়েট, গড় ওজন, ঠিক আছে,
গড় ওজন প্রায় 120 থেকে 170 গ্রাম মতো হয়ে থাকে। ব্যক্তি বিশেষ নির্ভর করছে, প্রত্যেকের আলাদা আলাদা। পুরুষ এর সাধারণত ওজন একটু বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে ওজন একটু কম হয়, তবে অ্যাভারেজ 120 থেকে 170 গ্রামের মধ্যে। এটা হলো বৃক্ক এবং বৃক্কের অবস্থান। এবার আমরা যদি এই ছবিটার দিকে একটু দেখি যে আমাদের রেচনতন্ত্রে আর কি কি আছে। তো দুপাশে দুটো কিডনি আছে, তার মাথায় দেখো সবুজ রঙের, এই যে সবুজ রঙের অ্যাড্রিনাল গ্রন্থি। তো ওটা আমাদের রেচনতন্ত্রের পার্ট নয়, যেহেতু কিডনির ওপর অবস্থিত তাই ছবিতে দেখানো হয়েছে যে দুটো কিডনির ওপর দুদিকে দুটো অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। ওখান থেকে কি হরমোন ক্ষরিত হয় তোমরা ক্লাস 8-এ তো পড়েইছিলে, যারা জানো আমাকে কমেন্ট সেকশনে এক্ষুনি জানাও অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে। যাই হোক, তো এই কিডনি বাদে দেখো এখানে দুটো পাইপ আসছে, একটা ধমনী একটা শিরা, আর এই দুটো কিডনি থেকে দুটো পাইপ বেরোলো, সবুজ কালারের এই যে দুটো পাইপ বেরোলো, গোবিনী যাকে বলা হচ্ছে, এবং জমা হলো একটা থলিতে, গিয়ে যুক্ত হলো একটা থলিতে, পাউচে। পাউচটা হলো মূত্রাশয়, এবং মূত্রাশয় শেষ থেকে শুরু হচ্ছে মূত্র নালী, যেই নলের মাধ্যমে মূত্র বাইরে নির্গত হবে। তো এবার ব্যাপারটা কি হয় দেখো বলছি, এই হলো মহাধমনী। লাল রঙের পাইপটাকে দেখো, লাল রঙের পাইপটা হলো মহাধমনী, নীল রঙের পাইপটা হলো মহাশিরা। এখন মহাধমনী রক্ত নিয়ে আসছে, ওপর থেকে রক্ত নিয়ে আসছে। এখন মনে করে দেখো, হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে মহাধমনী বেরোয় এবং মহাধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত থাকে। হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্তটাকে নিয়ে মহাধমনী বেরোলো, বেরিয়ে শরীরের জায়গায় ছড়িয়ে গেল। তো সেই অক্সিজেন যুক্ত রক্তটাই আসছে, এসে দুভাগে দেখো ভাগ হয়ে গেল। এই যে লাল পাইপ টেলে এদিকে একটা ভাগ চলে গেল, এইদিকে একটা ভাগ চলে গেল। এই দিকের ভাগ বা এই দিকের ভাগ, এই দুটো ভাগকে আমরা বলবো রেনাল ধমনী। কি বলা হবে? রেনাল ধমনী, ঠিক আছে। তাহলে মহাধমনী দুটো ভাগে ভাগ হয়ে রেনাল ধমনীতে ভাগ হলো, এবং এই দিকে ঢুকলো, এই দিকে ঢুকলো, রক্ত নিয়ে ঢুকে পড়লো। এবার বৃক্কটা কীরকম? আমাদের ওয়াটার পিউরিফায়ারের মতো। যেমন ওয়াটার পিউরিফায়ার বা ফিল্টার কি করে? জলকে ফিল্টার করে নেয়, জীবাণুদেরকে সরিয়ে দেয়, দূষিত পদার্থকে সরিয়ে দেয় এবং শুদ্ধ খাওয়ার জল দিয়ে দেয়। ঠিক সেরকমই এই কিডনি হলো আমাদের ফিল্টার। এ কি করবে? এই যে রক্তটা গেল, এই রক্ততে অবস্থিত সমস্ত রেচন পদার্থ বা দূষিত পদার্থগুলোকে ফিল্টার করে নেবে, ফিল্টার করে বার করে নেবে, বার করে নিয়ে সেটাকে মূত্র বানিয়ে নেবে, এবং বাকি যে শুদ্ধ রক্তটা রইল, রেচন পদার্থ ছেঁকে নেওয়ার পর যে রক্তটা রইল, সেটাকে আবার ফেরত পাঠিয়ে দেবে। এটা বৃক্ক করবে। তাহলে যা রেনাল ধমনী দিয়ে রক্তটা প্রবেশ করলো দুটো কিডনিতে, ও ফিল্টারের কাজ শুরু করে দিল। ফিল্টার হয়ে যাওয়ার পর একদিকে তো শুদ্ধ রক্ত আর একদিকে মূত্র উৎপাদন হচ্ছে। তো যে মূত্রটা উৎপাদন করছে এই দুটো কিডনি, সেই মূত্রটাই সবুজ পাইপ দিয়ে এলে, এই সবুজ রঙের দুদিকের দুটো পাইপ দিয়ে বেরিয়ে আসবে। এই পাইপটার নাম কি? গোবিনী বা ইউরেটার। এই পাইপটার নাম গোবিনী বা ইউরেটার। দুটো কিডনি থেকে মূত্র নিয়ে বেরিয়ে আসলো এবং কোথায় এলো? এই থলিটায়। এই থলিটার নাম হলো মূত্রাশয় বা ইউরিনারি ব্ল্যাডার। ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রাশয়, যেখানে মূত্র সঞ্চিত থাকবে। মূত্র সঞ্চয়ের জন্যও তো জায়গা চাই, নাহলে তো যখন পাবে তখনই ত্যাগ করে দেবে, পাখিদের মতো যাদের মূত্রাশয় থাকে না, ঠিক আছে। তো যাই হোক, এবং এই মূত্রাশয়ে মূত্র সঞ্চিত থাকার পর এইখান থেকে শুরু হচ্ছে মূত্রনালী, যেই নল দিয়ে মূত্র নির্গত হবে। হলো? তাহলে এবার বলবে মূত্র তো ঠিক আছে, মূত্র বুঝে গেলাম কিভাবে নির্গত হচ্ছে, এবার রক্তটা কোথায় গেল? তাহলে এই যে রক্ত ঢুকেছিল, ফিল্টার হয়েছিল, ফিল্টার হবার পর যে শুদ্ধ রক্তটা, সেই শুদ্ধ রক্তটা এবার বেরোবে। কি দিয়ে বেরোবে? এই শিরা দিয়ে বেরোবে। দেখো দুটো নীল পাইপ বাইরে বেরোচ্ছে। নীল পাইপ দুটোর নাম কি? হচ্ছে তোমাদের পয়েন্টিংটা কোথায়? এই যে রেনাল মহাশিরা। দেখো রেনাল মহাশিরা। তাহলে এই লাল রঙের দুটো ভাগ যে ঢুকলো, যারা এন্টার করলো কিডনিতে, তারা রেনাল ধমনী। আর যেই দুটো পাইপ কিডনি থেকে বেরিয়ে আসছে, তারা রেনাল শিরা। তো রেনাল শিরা, এখানে শুদ্ধ রক্ত আছে। শুদ্ধ রক্ত মিন্স আমি কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে বলছি না। এই যে রক্তটা বেরিয়ে আসছে, এটা অক্সিজেন যুক্ত নয়, এতে কার্বন ডাই অক্সাইডই আছে এখন বেশি, কারণ যে অক্সিজেনটা নিয়ে এন্টার হয়েছিল, সেই অক্সিজেনটা কিডনি নিয়ে নিয়েছে। আরে কিডনিও তো একটা অঙ্গ, ওর কাজ করার জন্য তো অক্সিজেন চাই। তাহলে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে গেছিল, সেই অক্সিজেনটা কিডনি নিয়ে নিয়েছে, আর কিডনিতে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে, সেটা ও শিরা রক্ত দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সেই অর্থে বলছি না, আমি এই অর্থে বলছি যে যেই দূষিত পদার্থগুলো রক্তে ছিল, কিডনি সেই দূষিত পদার্থ
পদার্থগুলোকে ছেঁকে মূত্র বানিয়ে নিয়েছে, আর দূষিত পদার্থ বা রেচন পদার্থগুলো বাদে যেই রক্তটা পড়ে রইল সেটাকে এবার শিরা দিয়ে ফেরত পাঠাচ্ছে। তো রেনাল শিরা দিয়ে যাবে কোথায়? এই যে উপরে ফেরত যাবে, রেনাল শিরা দিয়ে ফেরত গেল। অ্যারোটা দেখে নাও, রেনাল শিরা এবার এই দুটো রেনাল শিরা কোথায় মিলিত হলো? মহাশিরা। তাহলে এই দিকে রেনাল শিরা বেরোলো, এই দিক থেকে একটা রেনাল শিরা বেরোলো, মিলিত হয়ে মহাশিরা। মহাশিরা কোথায় এন্টার করে মনে করে দেখো, মহাশিরা ডান অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দে। নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা, মনে পড়েছে? তো এইটা নিম্ন মহাশিরা হিসাবে তোমার ডান অলিন্দে প্রবেশ করবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, এবং ডান নিলয় থেকে তারপর ফুসফুসীয় ধমনী হয়ে চলে যাবে ফুসফুসে অক্সিজেন ভর্তি করতে। সিম্পল, কারণ এই রক্তটায় আর অক্সিজেন নেই, তো এবার ফুসফুসে যাবে অক্সিজেন ভর্তি করতে। ক্লিয়ার? তো এইভাবে কানেক্টেড থাকে, ওভারঅল আইডিয়াটা দিলাম। বাট ঘটনাটা এটা ঘটে যে ধমনী দিয়ে রক্ত আসে, কিডনিতে প্রবেশ করে যায় রেনাল ধমনী, রক্ত থেকে রেচন পদার্থগুলোকে ছেঁকে মূত্র উৎপাদন করে গোবিনী দিয়ে পাঠিয়ে দেওয়া হয় মূত্রাশয়ে, আর বাকি যে রক্তটা পড়ে রইল শুদ্ধ সেটাকে রেনাল শিরা দিয়ে মহাশিরার মাধ্যমে আবার পাঠিয়ে দেওয়া হয় অক্সিজেন নেওয়ার জন্য, বা হার্টে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মিটে গেল ব্যাপার। তো এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার এসো বৃক্কের ডিটেল গঠনে, অর্থাৎ এই যে বৃক্ক মেন অঙ্গ যেটা, এটাকে যদি আমরা এরমভাবে মাঝ বরাবর কেটে দিই, ধরো এই বৃক্ক আছে, আমি একটা যন্ত্র নিলাম আর এই মাঝ বরাবর এরমভাবে কেটে দিলাম, সেকশন করলাম। তো এই সেকশন করলে দেখো এই কিডনিটা এরকম দেখতে লাগবে কতকটা। ঠিক আছে, তো এটা বৃক্ষের লম্বভাবে ছেদ করেছি এবং ভিতরটাকে দেখছি। তো ভিতরটা দেখলে কেমন দেখতে লাগবে একটু দেখো। এই যে সবুজ পাইপ যেটা বেরোচ্ছিল, যেটাকে বললাম গোবিনী, তো এই সেই সবুজ পাইপ যেটা বেরোচ্ছে, দেখো গোবিনী পয়েন্ট করা আছে। তারপরে দেখো এই যে নীল শিরা আর লাল রঙের ধমনী, এই দেখো নীল রঙের শিরা, লাল রঙের ধমনী দুটোই এন্টার করেছে, মানে লাল রঙের ধমনী এন্টার করেছে, নীল রঙের শিরা বাইরে বেরিয়ে আসছে, তাই তো? আচ্ছা, দুজনেই আছে। এরা এই যে এগুলো শাখা প্রশাখায় ভাগ হয়ে যাবে, আমি আর দেখাইনি, এখানে ছবিতে দেখালে অত হিজিবিজি করলে তোমরা আর কিছু বুঝতে পারবে না। এইগুলো জালের মতো ভাগ হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে কিডনির ভেতরে। এখন মেন বিষয় কিডনির গঠনে দেখো, কিডনির বাইরেটা এই যে কালো রঙের আমি যেটা করেছি, মোটা একটা পর্দা দিয়ে ঢাকা। তো কিডনির বাইরে বা বৃক্কের বাইরে এই যে পর্দাটা, এই পর্দাটার নাম হলো রেনাল ক্যাপসিউল। এই পর্দাটার নাম হলো রেনাল ক্যাপসিউল। এই পর্দার ভিতরে কিডনির যে অঞ্চলটা, তাকে দুটো অঞ্চলে ভাগ করা হয়। একটা হলো এই বাইরের দিকের অঞ্চলটা, এই বাইরের দিকের অঞ্চলটা, আর তারপর হলো এই ভিতরের পোর্শনটা। ভালো করে বোঝো, একটা হলো এই বাইরের অঞ্চলটা, যে জায়গাটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, ফাঁকা সাদা রঙের, ওইটা, ওই অঞ্চলটাকে আমরা বলবো কর্টেক্স। এই দেখো কর্টেক্স, এই দেখো ফাঁকা অঞ্চলটা কর্টেক্স। আর ঠিক এই যে এই অঞ্চলটা, যেখানে এই যে পিরামিডের মতোগুলো দেখতে পাচ্ছ, লাল রং আর সবুজ রং, এই জায়গাটাকে আমরা বলবো মেডুলা। এই জায়গাটাকে আমরা বলবো মেডুলা। তাহলে বৃক্কের গঠনের বাইরের দিকের স্তরটা হলো কর্টেক্স, ভিতরের দিকের স্তরটা হলো মেডুলা। আর এই মেডুলাটাই একটু খেয়াল করো, মেডুলাটা এরকম পিরামিডের মতো গঠন আছে, তাই তো? এরকম ত্রিভুজ এই যে এরকম এই যে গঠনটা আছে, এই রকম গঠন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো। এই গঠনগুলোকে আমরা বলবো মেডুলারি পিরামিড বা বৃক্কীয় পিরামিড। ঠিক আছে, কি বলবো? মেডুলারি পিরামিড বা বৃক্কীয় পিরামিড। এইখানেই নেফ্রন আছে, আমরা আসবো, এইখানেই নেফ্রন আছে। নেক্সট দেখো, এইগুলো তো আমরা বললামই যে এটা বৃক্কীয় শিরা বেরিয়ে যাচ্ছে বা রেনাল শিরা বেরিয়ে যাচ্ছে, এটা রেনাল ধমনী এন্টার করেছে বললাম, এটা গোবিনী বলা হয়ে গেল। এখন ঠিক এই যে দুটো পিরামিড, তার মাঝখানের এই যে অবতল অঞ্চলটা, এই অবতল অঞ্চলটাকে বলা হয় রেনাল কলাম। ঠিক আছে, এই অবতল অঞ্চলগুলোকে বলে রেনাল কলাম। তাহলে এখানে দেখো কত রেনাল কলাম আছে। ক্লিয়ার হয়েছে? তো এই হলো আমাদের বৃক্কের গঠন। আর এখানে হাইলাম বলা হলো না, হাইলাম মানে হলো এই যে বৃক্কের এই যে খাঁজ অঞ্চলটা, এই যে খাঁজের মতো জায়গাটা, যেইখান দিয়ে শিরা ধমনী এন্টার করছে বা গোবিনী বেরোচ্ছে, এই জায়গাটা আমরা বলি হাইলাম। ওই জায়গাটার নাম হাইলাম। ঠিক আছে, ওটা কোনো আলাদা কোনো গঠন নয়, ওই খাঁজটার নামই হাইলাম। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা কি করব? তাহলে বৃক্কের গঠন তো বুঝে নিলাম। এবার আমরা দেখব মেন জিনিসটা যে মূত্র উৎপাদন করে, সে হলো নেফ্রন। ঠিক আছে, নেফ্রনই বৃক্কের গঠনগত ও কার্যগত একক।
মানে বৃক্কের এমন কিছু গঠন যেই গঠনটা ডাইরেক্টলি মূত্র উৎপাদন করছে, ব্লাডটাকে ছেঁকে তার থেকে রেচন পদার্থগুলো বার করছে, তবে বৃক্ক সেই কাজটা করতে পারছে, সেই জিনিসটা হলো নেফ্রন। এক একটা বৃক্কে প্রায় 10 লক্ষেরও বেশি নেফ্রন থাকে। তো দেখো আমি এখানটা মুছে দিচ্ছি, আমি কি বললাম যে এই যে বৃক্ক, এই বৃক্কের গঠনগত ও কার্যগত একক, মানে বৃক্ক যেই জিনিসটা নিয়ে গঠিত আর বৃক্কের ভেতরে কাজ যে করে সেই গঠনগত কার্যগত একক, তিনি কে? তার নাম হলো নেফ্রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নেফ্রন প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষেরও বেশি থাকে, তো গ্রেটার দেন 10 লাখ। ঠিক আছে, প্রায় প্রতিটা বৃক্কে, এক একটা বৃক্কে, তো এই বৃক্কে 10 লাখ, ওই বৃক্কে 10 লাখ, তো টোটাল 20 লাখ ধরে রাখো। তো 10 লাখের বেশি নেফ্রন একটা বৃক্কে উপস্থিত থাকে। এবার আমরা এই নেফ্রনের গঠন দেখব এবং এই নেফ্রন কিভাবে কাজ করে, সে কিভাবে মূত্র উৎপাদন করে সেটা দেখব। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা নেফ্রনের গঠন দেখব। নেফ্রনের গঠনের মোটামুটি একটা ছবি আমরা এঁকে নিয়েছি। এই গঠনটা বোঝার জন্য আমাদেরকে আগে দেখতে হবে নেফ্রনের কটা অংশ, সেই অংশগুলোর নাম কি কি। আচ্ছা নেফ্রন তো আমরা বুঝবই, তবে তার আগে দেখো ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের, একটা ইনস্টাগ্রামের। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে যারা নোটস পেতে চাও, ফ্রি আপডেটস পেতে চাও, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দাও, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। ঠিক আছে, ফলোই চেয়েছি, করে দিতে পারো। তো দেখো নেক্সট নেফ্রন, এই নেফ্রনকে আমরা প্রধানত দুটো অঞ্চলে ভাগ করতে পারি। কি কি? এই যে ওপরের দিকের লাল রঙের অংশটা দেখছো মাথার মতো, এই অংশটাকে আমরা বলে থাকি ম্যালপিজিয়ান কর্পাসেল, ম্যালপিজিয়ান কর্পাসেল। আর বাকি এই যে পেঁচানো নল দেখতে পাচ্ছ, এই নলটাকে নাগিন ড্যান্সের মতো, এই নলটাকে আমরা বলবো বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল বলতে পারি, রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। এটা ম্যালপিজিয়ান কর্পাসেল। বুঝতে পারলে কি বললাম? এটা একটা নেফ্রনের গঠন। এই নেফ্রনের এই মাথার মতো অংশটা ম্যালপিজিয়ান কর্পাসেল, আর বাকি গোটা নলটা নীল কালারের, এটা হলো বৃক্কীয় নালিকা, নল। এখন যে ম্যালপিজিয়ান কর্পাসেল আছে মানে মাথাটা, তার আবার দুটো অংশ। তার দুটো অংশ কি কি? তার দুটো অংশ হলো একই লাল কালারের যে কাপের মতো যেটা দেখতে পাচ্ছি, যে কাপের মতোটা, ওই কাপের মতোটার নাম হলো বাউম্যানস ক্যাপসিউল। লিখতে থাকবে কিন্তু। আর এই কাপের ভেতরে দেখো এই অংশটা, এটা আমি জুম করে বড় করে আঁকবো তোমাদের বোঝার জন্য। এখন এই অংশটা কি? এই অংশটা হলো একটা রক্তজালকের গুচ্ছ। এই অংশটাকে আমরা বলি, মানে ভেতরে এই সবুজ রঙের অংশটাকে আমরা বলি গ্লোমেরুলাস। ঠিক আছে, গ্লোমেরুলাস, ভেরি ইম্পর্টেন্ট। কি কি বললাম? এই যে কাপের মতো গঠনটা, এই কাপের মতো গঠনটার নাম হলো, আচ্ছা বাউম্যানস ক্যাপসুলকে আমি শর্টে বাউম্যানস ক্যাপসিউল লিখলাম, পিসি। গ্লোমেরুলাস জি দিয়ে আমি এখানে লিখছি, এখানে পয়েন্টিংটা আর আমি অতটা লিখছি না। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? যে এই যে লাল রঙের কাপ, এইটা হলো বাউম্যানস ক্যাপসুল, ভেতরের এই যে সবুজ রঙের অংশটা রক্তজালকটা, এইটা হলো তোমাদের গ্লোমেরুলাস। ক্লিয়ার? আচ্ছা বৃক্কীয় নালিকায় এসো। বৃক্কীয় নালিকায় কি কি পার্ট আছে? প্রথম অংশ হলো নিকট সংবর্ত নালিকা, যেটা কাছে আছে, বাউম্যানস ক্যাপসুলের কাছে আছে, এই জায়গাটা হলো নিকট সংবর্ত নালিকা। তাহলে নিকট সংবর্ত নালিকাকে শর্টে কি বলে? পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, বইয়ে বানান লেখা আছে, চিন্তা নেই। তো কি বললাম? নিকট সংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কোন জায়গাটা? এই জায়গাটা, এই অঞ্চলটা। ঠিক আছে, এই জায়গাটা মানে এইখানের এই ঠিক এই যে ইউ আকৃতি নেমে গেল এর আগে পর্যন্ত এই যে নলের অংশটা, এই জায়গাটা হলো পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। আর এই যে ইউ এর মতো নেমে গেল এই জায়গাটাকে আমরা বলি হেনরির লুপ। ঠিক আছে, হেনরির লুপ।
তো পরের অংশের নাম হলো হেনরির লুপ বা লুপ অফ হেনরি। তারপরের অংশ মানে এই ইউ গোটাটা হেনরির লুপ, এরপরে যে উঠে গেল এই ওঠা অংশটা মানে এর পরবর্তী এই যে অংশটা এখান থেকে এতটা, এই অংশটার নাম হলো ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূর সংবর্ত নালিকা। তাহলে কি বললাম? নিকট সংবর্ত নালিকা, হেনরির লুপ, দূর সংবর্ত নালিকা। আর এই অংশটা কি তাহলে যেটা যেখানে এসে মিলিত হলো সেই অংশটার নাম হলো সংগ্রাহী নালিকা। সেই অংশটার নাম সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট, সিডি। তো এই অংশটা হলো আমাদের কালেক্টিং ডাক্ট বা সিডি, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, সংগ্রাহী নালিকা। তাহলে এইটা হলো নেফ্রনের গঠন, ওভারঅল গঠন। তাহলে কি কি বললাম? নেফ্রনের মাথায় এই যে কাপের মতো অংশটা, ওই জায়গাটার নাম বাউম্যানস ক্যাপসুল। ভেতরে আছে রক্তজালকের একটা গুচ্ছ, ওই গুচ্ছটাকে আমরা বললাম গ্লোমেরিউলাস। তারপরে যে নল শুরু হলো সেই পুরো নলটাকে আমরা বলি বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকার শুরুর দিকের অংশটাকে আমরা বলি পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকট সংবর্ত নালিকা। তারপরে এই যে ইউ আকৃতির অংশটা, এই অংশটার নাম হলো হেনরির লুপ বা লুপ অফ হেনরি। আর তারপর যে অংশটা সেটা হলো ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূর সংবর্ত নালিকা, এবং যেখানে এসে মিলিত হচ্ছে সেইটাকে আমরা বলবো সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। এই যে কালেক্টিং ডাক্ট এটা কমন একটা নালী, এর এই দিকে এইরকমই আরও একটা নেফ্রন আছে, এখান থেকে হয়তো নিচের দিকে আরও একটা নেফ্রন আছে, মানে এই কালেক্টিং ডাক্টে একটা নেফ্রন নয়, এরকম এদিক ওদিক করে অনেক নেফ্রন আছে। ব্যাপারটা বুঝতে পারলে? হয়তো এদিকে একটা আছে, এটাকে নামাও আরও, এদিকে আরও একটা নেফ্রন আছে, এদিকে একটা নেফ্রন আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলবো? গাছের মতো, এটা গাছের ডাল ভাবতে পারো, এটাকে মেন কাণ্ড ভাবতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই হলো গঠন। এবার আমরা একটু ডিটেলে আসি, মানে এই মাথাটার ছবিটা আর একটু বড় করে দেখার চেষ্টা করি, কারণ এই জায়গাটা দিয়ে আমরা বুঝবো মূত্র উৎপাদন কিভাবে হয়। তো আমি এইগুলো মুছে দিচ্ছি আর শুধু এই জায়গাটা মাথাটাকে আমি জুম করে আঁকছি, ঠিক আছে? দেখো, এই হলো নেফ্রনের এই ম্যালপিজিয়ান কর্পাসেলের অংশটা, আমি শুধু ওই জায়গাটাকে জুম করে এঁকেছি। এইখানে যদি খেয়াল করে দেখো আমি কি বলেছিলাম? বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরিউলাস। বাউম্যানস ক্যাপসুল কোনটা? এই যে নীল রঙের কাপের মতো গঠনটা করেছে এটা বাউম্যানস ক্যাপসুল। আর ভেতরে এই যে রক্তের জালটা করেছে, রক্তজালকের গুচ্ছ, এটা হলো গ্লোমেরিউলাস। এখন পয়েন্টিংগুলো খেয়াল করো, এই যে ধমনীটা এন্টার হচ্ছে, এই ধমনীটার নাম হলো অন্তর্মুখী উপধমনী, ঠিক আছে? এর নাম কি দেব? অন্তর্মুখী উপধমনী, ঠিক আছে? আর যেটা বেরোচ্ছে এর নাম হলো বহির্মুখী। আচ্ছা, তীর চিহ্নটা এর এই দিকে দিই, যেহেতু বেরোচ্ছে, এদিকে রক্ত এন্টার করছে, এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, বহির্মুখী উপধমনী, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাই রক্তজালক, গ্লোমেরিউলাসের রক্তজালক, এই জায়গাটাকেই আমরা বলছি গ্লোমেরিউলাস, ঠিক আছে? তার যে রক্তজালকের গুচ্ছ সেইটা। আর এই যে বাউম্যানস ক্যাপসুল, এই বাউম্যানস ক্যাপসুলে খেয়াল করে দেখো আমি এই সবুজ সবুজ রঙের কিছু কোষ করেছি, এই ভেতরের দিকে একটা লেয়ার, এই বাইরের দিকের একটা লেয়ার, ঠিক আছে? ভেতরের দিকের যে কোষের লেয়ারটা ওটার নাম হলো ভিসেরাল স্তর, বাইরের দিকের যে লেয়ারটা সেটার নাম প্যারাইটাল স্তর। এটা কিন্তু আমি এইটুকু জায়গায় করেছি, মানে এইটুকু জায়গা নেই, গোটাটায় বরাবরই বিস্তৃত আছে, আমি শুধু ওইটুকু জায়গায় তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আমি কি বললাম? এই যে বাইরের দিকের স্তরটা এটার নাম হলো প্যারাইটাল স্তর, আর যে ভেতরের দিকে স্তরটা, এই যে ভেতরের দিকে স্তরটা এটার নাম হলো ভিসেরাল স্তর, ঠিক আছে? এখন ভিসেরাল স্তরটা এখানে খুবই ইম্পর্টেন্ট, বলছি ব্যাপারটা কেন, কারণ এই ভিসেরাল স্তরে যে কোষগুলো আছে এগুলো এক বিশেষ ধরনের কোষ, এই কোষগুলোর নাম হলো পোডোসাইট সেল, এই কোষগুলোর নাম হলো পোডোসাইট কোষ, ঠিক আছে? পোডোসাইট কোষ বা পেডিসেলও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা হলো ম্যালপিজিয়ান কর্পাসেলের গঠন। এবারে আমরা আসছি নেফ্রন কিভাবে কাজ করে। নেফ্রনের ছবিটা খেয়াল রাখো, নেফ্রন কিভাবে কাজ করে আমরা আসছি, অর্থাৎ মূত্র কিভাবে উৎপন্ন করে।
এখন দেখো এর দুটো পদ্ধতি আছে মূত্র উৎপাদনের, একটাকে বলা হয় গ্লোমেরিউলার আলট্রাফিল্ট্রেশন। তো আমরা মূত্র উৎপাদনের পদ্ধতি বলছি, 1 নম্বর কি বলছি, গ্লোমেরিউলার আলট্রাফিল্ট্রেশন বা পরা পরিস্রাবন। তো আমি বাংলায় লিখছি গ্লোমেরিউলাসে পরা পরিস্রাবন, পরা পরিস্রাবন, ঠিক আছে, বা আলট্রা ফিল্ট্রেশন। আর 2 নম্বর বলা হয় বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। বৃক্কীয়, আচ্ছা লেখাটা বেঁকে যাচ্ছে নয়, ঠিক আছে, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন, টিউবিউলার রিঅ্যাবজর্পশন। আমি পুরোটা লিখলাম না, ঠিক আছে। তাহলে এটা কি হবে, গ্লোমেরিউলার আলট্রাফিল্ট্রেশন, এটা হলো টিউবিউলার রিঅ্যাবজর্পশন। গ্লোমেরিউলাসে পরা পরিস্রাবন আর বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, ব্যাপার দুটো কি আমি আসছি। প্রথমে দেখো গ্লোমেরিউলাসের পরা পরিস্রাবন কি হয়। বেসিক্যালি এই জায়গাটাই কনসেপ্ট আছে, ভালো করে বুঝবে। এই যে গ্লোমেরিউলাসে তোমরা একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আগের যে ছবিটা দেখো, আমি কি এই যে ম্যালপিজিয়ান কর্পাসল, এখানে একটা ধমনী এন্টার করছে, একটা ধমনী বেরিয়ে যাচ্ছে। মনে করো এবার যখন বৃক্ক বললাম, এখানে বৃক্ক আঁকা ছিল, বৃক্কে মহাধমনীর ওই যে রেনাল ধমনী এন্টার করছিল, সেই রেনাল ধমনীগুলো ভাগ হয়ে যাচ্ছিল ব্রাঞ্চে, এবং ভাগ হয়ে হয়ে ওই প্রতিটা অংশে পৌঁছে গেছে, প্রতিটা বৃক্কীয় পিরামিডে পৌঁছে গেছে, যেখানে অনেক নেফ্রন উপস্থিত। প্রতিটা নেফ্রনের এই যে ম্যালপিজিয়ান কর্পাসল, সেখানে একটা করে অন্তর্মুখী উপধমনী এন্টার করেছে রক্ত নিয়ে, আর বেরোচ্ছে বহির্মুখী উপধমনী দিয়ে। এখন একটা জিনিস গুরুত্ব দাও, এই যে যেই পাইপটা এন্টার করছে সেটা মোটা, তার ব্যাস বেশি, আর যেই পাইপটা বাইরে বেরোচ্ছে সেটা সরু, তার ব্যাস কম। তো এখানে আমরা যদি ডিটেল দেখি যে এই যে অন্তর্মুখী উপধমনী, এর ব্যাস প্রায় 50 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে বা মাইক্রন হয়ে থাকে, আর যে বহির্মুখী উপধমনী এটা তার অর্ধেকের মতো 25 মাইক্রন বা 25 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে বহির্মুখী উপধমনী। তার মানে এর ব্যাস এর তুলনায় প্রায় ডবল। এখন এক্ষেত্রে দেখো যখনই রক্ত এখান দিয়ে এন্টার করবে, একবার ভেবে দেখো, একটা পাইপ দিয়ে জল আসছে, পাইপটা মোটা, অনেক মোটা, সেটা দিয়ে অনেক জল আসছে। এবার যেখান দিয়ে জলটা বেরোবে সেই পাইপটা খুবই সরু করে দিলাম আমি, তাহলে কি হবে, মাঝখানে প্রেসার বেড়ে যাবে। কেন, কারণ মোটা পাইপ দিয়ে জল তো অনেক আসছে, কিন্তু যেখান দিয়ে বেরোচ্ছে তার মুখটা সরু, তাহলে সেখান দিয়ে জল কম বেরোচ্ছে তুলনামূলক, তাই তো। তাহলে যেহেতু ওখানের মুখটা সরু এবং এখান দিয়ে অনেক জল আসছে, তাই মাঝখানে কি হবে, প্রেসার বেশি হবে। ঠিক সেই রকমই যেহেতু এই পাইপটা দিয়ে অনেক পরিমাণ রক্ত আসছে এবং এদিক দিয়ে অত তাড়াতাড়ি বেরোতে পারছে না, কারণ এদিকটা সরু, তাই এই যে মাঝখানের জালটা, এই যে রক্তজালকের গুচ্ছটা, এইখানে প্রেসার অনেক বেড়ে যায়, ব্লাড প্রেসার অনেক বেশি হয়। আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় এই গ্লোমেরিউলাসে রক্তের চাপ অনেক বেশি হয়, যেটাকে আমরা বলি জিসিপি বা গ্লোমেরিউলাস ক্যাপিলারি প্রেসার, গ্লোমেরিউলার ক্যাপিলারি প্রেসার। ক্যাপিলারি মানে জালক, এগুলো রক্তের জালক, তো গ্লোমেরিউলাসের রক্তজালকের প্রেসার, গ্লোমেরিউলার ক্যাপিলারি প্রেসার, ঠিক আছে, এটা অনেক বেশি হয়। এর ফলে কি হবে, যেহেতু এখানে ব্লাড প্রেসার এত বেশি, তাই এই যে রক্তজালকের পাতলা দেওয়াল, রক্তজালকের দেওয়াল না খুব পাতলা হয়, সেই দেওয়াল ভেদ করে রক্তের যে জলীয় অংশটা সেটা বেরিয়ে চলে আসবে। জলীয় অংশ মানে জল এবং জলে দ্রবীভূত কিছু উপাদান, সেগুলো এই জালক থেকে, রক্ত থেকে বেরিয়ে কোথায় চলে আসবে, এই যে বাউম্যানস ক্যাপসুল আর এই যে গ্লোমেরিউলাস, এর মাঝের যে গ্যাপটা, ওই গ্যাপে চলে আসবে। এই যে মাঝের এই যে গ্যাপ অঞ্চলটা, এই জায়গাটায়, ঠিক আছে, এই মাঝের গ্যাপ অঞ্চলটাতে কি চলে আসবে না, রক্ত থেকে জলীয় অংশ বেরিয়ে চলে আসবে। সেই জলীয় অংশ কি কি থাকবে ভালো করে মনে রাখো। জলীয় অংশে থাকবে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, বিভিন্ন আয়ন, গ্লুকোজ, সোডিয়াম, ঠিক আছে, কিছু হরমোন, হ্যাঁ। কিন্তু যেটা থাকবে না সেটা হলো প্রোটিন আর ফ্যাট। ভেরি ইম্পর্টেন্ট কথা বললাম আমি, কি বললাম, যে এইখান থেকে যে জলীয় তরলটা বেরোলো,
পরাপরিস্রাবণের পর, এই ঘটনাটার নাম পরাপরিস্রাবণ। এটাতে যে তরলটা বেরোলো এতে রেচন পদার্থ এবং বিভিন্ন ভিটামিনস, গ্লুকোজ, মিনারেলস এগুলো থাকবে, কিন্তু কোনো প্রোটিন বা ফ্যাট থাকবে না। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড থাকবে কিন্তু প্রোটিন থাকবে না। ঠিক আছে, চলে আসবে। তো এটা প্রথম ধাপ সম্পন্ন হলো, মূত্র উৎপাদনের প্রথম ধাপ সম্পন্ন হলো। এই যে তরলটা বেরোলো, এই তরলটা এবার এই নলে এন্টার করবে, তাই তো? এই তরলটা এখান দিয়ে কোথায় এন্টার করবে? গ্লোমেরিউলাসে এন্টার করবে। এই তরলটা গ্লোমেরিউলাসে সরি এই তরলটা এবার কোথায় এন্টার করবে? বৃক্কীয় নালিকায় এন্টার করবে, তাই তো? বাউম্যানস ক্যাপসুল দিয়ে এবার কোথায় যাবে? এরপরে কি আছে? বৃক্কীয় নালিকা আছে, সেই প্যাঁচানো প্যাঁচানো নলটা আছে, বৃক্কীয় নালিকা, এরকম যেটা একটু আগে দেখালাম, বৃক্কীয় নালিকা আছে। তো বৃক্কীয় নালিকায় যা এন্টার করবে, শুরু হয়ে যাবে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ। তো এইটা যেটা বললাম এটা হলো গ্লোমেরুলার পরাপরিস্রাবণ বা আলট্রাফিল্ট্রেশন। এরপর যা বৃক্কীয় নালিকায় প্রবেশ করবে, এরপর শুরু হবে রিঅ্যাবজর্পশন বা বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। সেই ব্যাপারটা কি দেখো বলছি। তো ম্যালপিজিয়ান কর্পাসেল থেকে ওই যে তরলটা পরিশ্রুত হলো, ওই তরলটা বৃক্কীয় নালিকায় প্রবেশ করলো। এখন একবার ভেবে দেখো, এখানে এই প্রেশারের জন্য, হাই প্রেশারের জন্য রক্ত থেকে জলীয় অংশটা বেরিয়ে গেছে, আর যে ভারী ভারী উপাদানগুলো ছিল সেগুলো রক্ততেই রয়ে গেছে। কি বললাম ভালো করে বোঝো। এই যে রক্তটা আছে এখানে রক্তগুচ্ছে, তাতে রক্তের সমস্ত উপাদান আছে, তো তার সাথে রেচন পদার্থও আছে। যখন এই রক্ত থেকে প্রেসারের মাধ্যমে জলীয় অংশটা বেরিয়ে আসবে, রক্তের যেটা রক্ত রস বলি, সেটা যখন বেরিয়ে আসবে, তখন সেটাতে কি কি থাকবে আর কি কি থাকবে না। যেমন রক্তে তো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিক এই কণিকাগুলোও আছে। তার মানে কি রক্ত থেকে ওগুলোও বেরিয়ে চলে আসবে? না, ওইখানে রক্ত জালকের ভেতরে রক্তের কণিকাগুলো এবং বিভিন্ন বড় বড় প্রোটিনস আর ফ্যাটস, এই সমস্ত উপাদানগুলো যেমন ছিল রক্ততেই রয়ে যাবে। শুধু বেরিয়ে কি আসবে? আমি একটু আগেই বললাম, জলের সাথে বিভিন্ন রেচন পদার্থ আর বিভিন্ন ভালো উপাদানও চলে আসবে। যেমন ধরো আমি তখন বললাম গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, হরমোন, মিনারেলস। তাহলে এখন ভেবে দেখো, এই সমস্ত উপাদানগুলো যদি মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়, তাহলে তো আমাদের শরীরে ক্ষতি হয়ে যাবে। আমরা সমস্ত মিনারেলসকে তো মূত্রের মাধ্যমে নির্গত করে দিতে পারি না, কারণ আমাদের শরীরের স্বাভাবিক কার্যকলাপের জন্য, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনারেল লাগবে। কোথাও সোডিয়াম লাগবে, কোথাও পটাশিয়াম লাগবে, কোথাও ক্যালসিয়াম লাগবে। তো সবই মূত্রের মাধ্যমে নির্গত করে দিলে হবে না। তো এইখানে যে তরলটা এসেছে, এর মধ্য থেকে ওই উপাদানগুলোকে পুনরায় শোষণ করে নিতে হবে, ব্যাকে আবার রক্তে ফিরিয়ে আনতে হবে। এরা তো রক্ত থেকে বেরিয়ে গেল, ওদেরকে আবার রক্তে ফিরিয়ে আনতে হবে। এই জায়গাটা ক্লিয়ার করো। তো ওদেরকে আবার রক্তে কিভাবে ফিরিয়ে আনবো? তার জন্যই যেটা, সেটা হলো বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। ওই জন্য বলছে দেখো, পুনঃশোষণ, পুনঃ বা আবার অ্যাবজর্পশন। কেন পুনঃ? কেন? কারণ একবার তো বেরিয়ে গেল, বেরিয়ে যাবার পর সেই জিনিসটাকে আমি আবার টেনে নিচ্ছি, সেই জন্য পুনঃশোষণ। কিভাবে হচ্ছে দেখো, এইখানে নিকট সংবর্ধনালিকা, তারপরে হেনরির লুপ, তারপরে দূর সংবর্ধনালিকা, তাই তো? এই যে চারটে অংশ, এই চারটে অংশতেই রিঅ্যাবজর্পশন হবে। কিভাবে না, এই নলের চারপাশে রক্তের জালক আছে। কোন রক্তের জালক তোমরা বলবে? এই যে বহির্মুখী উপধমনীটা বেরোচ্ছে, এই যে বহির্মুখী উপধমনীটা বেরোলো, এই ধমনীটাই, এই বহির্মুখী উপধমনীটাই আবার ভাগ হয়ে এর চারপাশে জড়িয়ে আছে। খেয়াল করবে, বইয়ের ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে দেয়া আছে, দেখবে এই জালকটাই আবার এর চারপাশে এরকমভাবে জড়িয়ে আছে চারিদিকে, ওই নলটার চারপাশে, মানে বৃক্কীয় নলের চারপাশে। তার মানে এই বহির্মুখী উপধমনী বেরিয়ে আসার পর ওই যে বৃক্কীয় নালিকা, তার চারপাশটাকে জালের মতো ঘিরে রেখেছে, রক্ত জালের মতো ঘিরে রেখেছে। তাহলে এই রক্তজালের পাইপ আর বৃক্কীয় নালিকা, দুটো পাইপ খুবই পাশাপাশি আছে, তো তাদের মধ্যে অভিশ্রবণ প্রক্রিয়া ঘটতে পারে, এবং অভিশ্রবণ প্রক্রিয়া এর থেকে এতে অদল বদল হতে পারে বিভিন্ন উপাদানের। সেটাই ঘটে যে এই বৃক্কীয় নালিকা থেকে, নীল রঙের পাইপটা বৃক্কীয় নালিকা, তো বৃক্কীয় নালিকা থেকে বিভিন্ন উপাদান পুনরায় আবার এই পাইপে, লাল রঙের পাইপের রক্তে আবার ফিরে চলে যায়। কি কি উপাদান পুনরায় ফিরে যায়? প্রধানত
প্রথমেই যেটা আসবে সেটা হলো জল। তাহলে আমি কি বলছি, এই যে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, আচ্ছা কোথায় লিখবে, এই নিচটাতেই লিখে দিচ্ছি। এই পুনঃশোষণে কিসের কিসের পুনর্শোষণ হয়? তো প্রথমেই আসে জল, কারণ এই রক্ত থেকে না অনেকটা জল বেরিয়ে চলে গেছে। তো অতটা জল যদি মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায় তাহলে আমাদের দেহে জলের ভারসাম্য বিঘ্নিত হয়ে যাবে। তার জন্য জলটা আবার শোষণ করে নিতে হবে। তো প্রথমত তো জল, তারপরে বিভিন্ন মিনারেলস যেগুলো এক্সট্রা বেরিয়ে গেছে, যেমন ধরো সোডিয়াম প্লাস, কে প্লাস, Ca2+, Mg2+, Cl মাইনাস, এই টাইপের বিভিন্ন আয়ন্সগুলো আবার পুনরায় রক্তে ফিরে চলে আসবে। তার সাথে সাথে এমন উপাদান যেগুলো মূত্রে থাকা দরকার নেই, যেগুলো আমাদের শরীরের প্রয়োজন, যেমন ধরো গ্লুকোজ। গ্লুকোজ আমাদের শরীরের প্রয়োজন, ওটাকে মূত্রে যেতে দিলে হবে না। তো গ্লুকোজ আমরা পুনরায় শোষণ করে নেব। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো অ্যামিনো অ্যাসিড। আমি শর্টে লিখে দিলাম অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তো ওটাকে তো একদমই নির্গত করা যাবে না, ওটা আমাদের খুবই দরকারি জিনিস। তাহলে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, জল আর এই সমস্ত মিনারেলস, এই উপাদানগুলো পুনরায় এই বৃক্কীয় নালী থেকে রক্তে ফিরে চলে যায়, এই বৃক্কীয় নালী থেকে পুনরায় রক্তে ফিরে চলে যায়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এটাকেই আমরা বলি বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, যার মধ্যে এই যে পিসিটি মানে নিকট সংবর্ত নালিকা, এখানেই প্রায় 60% তরল ফিরে চলে যায়। মানে আবারও বলছি, এইখান থেকে যতটা তরল ফিল্টার হয়ে এলো, আলট্রা ফিল্টার যেটাকে বললাম, সেই ফিল্টার হওয়া তরলের প্রায় 60% আবার ফিরে চলে আসে কোথায়? নিকট সংবর্ত নালিকা থেকে রক্তে। নিকট সংবর্ত নালিকা থেকে রক্তে প্রায় 60% তো এখানেই কমপ্লিট হয়ে যায়। তারপরেও যেগুলো বেঁচে থাকবে সেগুলো হেনরির লুপে, হেনরির লুপের পর শুরু হবে দূর সংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা, এখানে মানে সংগঠন হবে। আর এই যে দূর সংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা, এইখানে জলের পুনঃশোষণটা খুব ভালোভাবে ঘটে। খেয়াল রাখো কি বললাম, জলের পুনর্শোষণ। জলের পুনর্শোষণ গোটা নল বরাবরই হচ্ছে, কিন্তু সব থেকে বেশি হবে দূর সংবর্ত নালিকায় আর সংগ্রাহী নালিকায়। কোন হরমোনের প্রভাবে? হরমোনটার নাম আমি এখানে লিখছি ADH, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এই হরমোনটার প্রভাবে দূর সংবর্ত নালিকা এবং সংগ্রাহী নালিকায় জলের পুনরায় শোষণ হয়ে যাবে, জলটা পুনরায় রক্তে ফিরে যাবে যতটা প্রয়োজন। অর্থাৎ এই হরমোনটা মূত্রে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে, যে মূত্রে কতটা পরিমাণ জল যাবে, কতটা পরিমাণ জলকে আমাদের শরীরে রিটেইন করতে হবে। যখন আমরা জল কম খাই তখন দেখবে মূত্রেও জল কম নির্গত হয়, রেচন পদার্থ তো একই থাকে কিন্তু জলটা কম নির্গত হয়, সেই জন্য মূত্রের রঙও পাল্টে যায়, হলুদাভ বর্ণের হয়ে যায়, কারণ তাতে জলের পরিমাণ কম থাকে। কেন জলের পরিমাণ কম আছে? কারণ আমরা অলরেডি জল কম খেয়েছি, তার জন্য আমাদের শরীর ডিহাইড্রেটেড অবস্থায় আছে, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জলের প্রয়োজন, তাই মূত্রের মাধ্যমে অতটা জল বাইরে বের করতে দিলে চলবে না, সেই জলটাকে শরীরে ধরে রাখতে হবে। কারণ এমনিই জল খাইনি, তার উপর যদি বাকি জলটাও শরীর থেকে বেরিয়ে যায় তাহলে শরীরের ক্ষতি হয়ে যাবে। তার জন্য ব্রেন কি সিগন্যাল দেয়, যে না, যেই জলটা আছে সেটাকেও ধরে রাখো, মূত্রের মাধ্যমে সামান্য বার করো, বেশি বার করো না। তো তার জন্য তখন কি হয়, এডিএইচ কি হয় না, এডিএইচ এর প্রভাবে রক্তে ওই পুনঃশোষণের পরিমাণটা বেড়ে যায়, মানে তখন এডিএইচ প্রচুর বেশি পরিমাণে ক্ষরিত হয় এবং প্রচুর পরিমাণে জলকে ওখান থেকে টেনে আবার ব্যাকে রক্তে ফিরিয়ে নিয়ে চলে আসে, যার ফলে মূত্রে কম জল নির্গত হয়। ঠিক এই জন্যই এই যে এডিএইচ হরমোন, এই হরমোনটা যে সমস্ত ব্যক্তিদের কম ক্ষরিত হয় সেই রোগটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস। কি বলা হলো? ডায়াবেটিস ইনসিপিডাস। আমি ওপরটাতে স্টার দিয়ে লিখছি ডায়াবেটিস। তোমরা ক্লাস 10-এও পড়বে কিন্তু এটা আবার, হ্যাঁ ক্লাস 10-এ পড়বে, আমি এখানে একবার বলে দিচ্ছি, ডায়াবেটিস ইনসিপিডাস, বা যেটাকে তোমরা বাংলায় বলো বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ, এই রোগে কি হয়, ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়, এই এডিএইচ হরমোনের পরিমাণ অনেক কমে যায়। তো এডিএইচ এর পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে, এই জায়গাতে বা বৃক্কীয় নালিকায় জলের যে পুনর্শোষণ, জলকে যে পুনরায় শোষণ করে রক্তে আনতে হবে তার পরিমাণটা কমে যাবে।
কি বললাম, এডিএইচ যদি কমে যায় তাহলে জলের পুনরায় যে শোষণটা হচ্ছিল সেটা কমে যাবে। এখন জলকে যদি পুনরায় শোষণ করে রক্তে ফিরিয়ে না আনা হয় তাহলে মূত্রে জল বেড়ে যাবে, তাহলে ঘন ঘন মূত্রত্যাগ হবে, কারণ প্রচুর পরিমাণে মূত্র উৎপাদন হবে, মূত্রে জলের পরিমাণ প্রচুর বেশি হবে। এই কন্ডিশনকে আমরা ওই জন্য বলি বহুমূত্র রোগ, কারণ ঘন ঘন মূত্রত্যাগ হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এই ছিল বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। আর আরেকটা পয়েন্ট যেটা তোমাদের বইতে অতটা ভালোভাবে নেই, আমি এখানে সাইডে বলে দিচ্ছি একবার। তো দেখো আমি এই জায়গাটাকে মুছে দিলাম। এই যে আমি আগের পয়েন্টটাতে বললাম এই গ্লোমেরিউলাসে আলট্রাফিল্ট্রেশন হচ্ছে বা পরা পরিস্রাবণ হচ্ছে, সেটা মেন যেই জিনিসটার জন্য হচ্ছে সেই কোষটা এই ভিজেরাল স্তরের, এই যে ভিজেরাল স্তর বললাম না, ভিজেরাল স্তর মানে এই যে বাউম্যানস ক্যাপসুলের ভিতরের লেয়ারটা, ওই লেয়ারে অবস্থিত পোডোসাইট কোষ, ওটা মেন, ওই লেয়ারে অবস্থিত পোডোসাইট কোষ। এই পোডোসাইট কোষটাই আমাদের আলট্রা ফিল্টারের কাজ করে, এই আমাদের আলট্রা ফিল্টারের কাজ করে, ফিল্টার, ঠিক আছে, আলট্রা ফিল্টারের কাজ করে। কীরকম? ধরো আমি এই কোষের কয়েকটা লেয়ার বানাচ্ছি, দেখো, ঠিক আছে, এরকম কতকটা থাকে, মানে এই স্তরে এই পোডোসাইট কোষগুলো এমনভাবেই অ্যারেঞ্জ থাকে, এরকম ধরো অ্যারেঞ্জ আছে এবং এই পোডোসাইট কোষের এক বিশেষ উপবৃদ্ধি বেরোয়, একটা ফুলো মতো অংশ বেরোয়, যেই অংশটাকে বলে পেডিসেল, এরম টাইপের। এই ফুলো মতো অংশটার নাম হলো পেডিসেল, ঠিক আছে, পেডিসেল বলে এই জায়গাটাকে। ধরো এইটা থেকে এটা বেরোলো, আবার এটা থেকে এটা বেরোলো, ঠিক আছে, এইগুলোকে বলে পেডিসেল। এই পেডিসেলের ফাঁকে ফাঁকে এই যে জায়গাগুলো গঠিত হচ্ছে, এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোই ফিল্টারের কাজ করে। কি বললাম বুঝতে পারলে? যখনই রক্ত থেকে তরলটা বেরিয়ে আসে তখন তো এই বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরিউলাসের গ্যাপে জমা হলো, তারপর সেটা চুইয়ে কোথায় আসবে? বাউম্যানস ক্যাপসুলের ভেতরে আসবে। তো তখন এই পোডোসাইট সেলে জিনিসটা ফিল্টার হয়ে যাবে। এটাই আলট্রা ফিল্টার বা পরা পরিস্রাবনের কাজ করে, ওই জন্যই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লোমেরিউলার আলট্রা ফিল্ট্রেশন। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আমাদের নেফ্রন মূত্র উৎপাদন করে। আর নেফ্রনের গঠন তো বুঝেই গেলে, নেফ্রনের গঠনটা চিত্র সহ ব্যাখ্যা করতে দিতে পারে 5 নম্বরের একটা কোশ্চেনে। এছাড়া এটাও দিতে পারে যে নেফ্রন কিভাবে কাজ করে, নেফ্রন কিভাবে মূত্র উৎপাদন করে, অর্থাৎ আমাদের এই দুটো পয়েন্টকে ভালোভাবে আলোচনা করতে হবে, ছবিটা এঁকে অবশ্যই আলোচনা করবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই পর্যন্ত আজকের টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমরা বৃক্ক সম্পর্কে জানলাম, নেফ্রন সম্পর্কে জানলাম, রেচনতন্ত্র, মানবদেহের পুরোটা জেনে নিলাম। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে টপিক রিলেটেড তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওর নোটস হোক বা অন্যান্য ভিডিওর নোটস ফ্রিতে পাওয়ার জন্য এবং ভিডিওর আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দাও, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।